কেষ্টপুরে পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে যুবকের মৃত্যু। ভেঙে পড়া বাড়ির ভেতরে রিপাবলিক বাংলা। ভেঙে পড়ার বাড়ির পরিস্থিতি ঘুরে দেখলো রিপাবলিকের প্রতিনিধি। ভেঙে পড়া বাড়ির ভেতরে রিপাবলিক বাংলা। ভেঙে পড়া বাড়ির পরিস্থিতি ঘুরে দেখলো রিপাবলিকের প্রতিনিধি। পুরনো বাড়ি নিয়ে কেন দায়সারা ভাব প্রশাসনের, এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে। কেষ্টপুরে যে পুরনো দোতলা বাড়ি, সেই দোতলা বাড়ির একাংশ ভেঙে যুবকের মৃত্যু। ভেঙা পড়া বাড়ির ভেতরে রিপাবলিক বাংলা আর ভেঙে পড়া বাড়ির ভেতরের পরিস্থিতি ঘুরে দেখলো রিপাবলিকের প্রতিনিধি। দেখুন সেই প্রতিবেদন। বাড়ি তৈরির সময় লোহার রড পিলারে দেওয়ার কথা, এই ধরনের যে লোহার রড, সেই লোহার রড দিয়ে পিলার তৈরির কথা, কিন্তু কেষ্টপুরের এই বাড়িতে ব্যবহার করা হয়েছিল এই ধরনের বাখারি বা কাঠের টুকরো, এবং কার্যত একদম সরু এক চিলতে কাঠের টুকরো, তার ওপরে ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি করার চেষ্টা করা হয়েছিল এই তিনতলা বাড়িটি। যে তিনতলা বাড়িটি তৈরির পিছনে নজরদারি যথাযথভাবে ছিল কিনা সেটাও এই মুহূর্তে প্রশ্নের মুখে। কারণ পিলার তৈরিতে সাধারণভাবে কিন্তু রড ব্যবহার করার কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অংশগুলো ভেঙে রয়েছে সেই অংশগুলো যদি দেখানোর চেষ্টা করি হাতে তুলে, যেমন এই একটি অংশ যেখানে এখানে ইট সিমেন্ট আর তারই মাঝখানে শুধুমাত্র বাখারি দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছিল, যে সাপোর্ট দেওয়াটা অন্তত প্রযুক্তিগতভাবে কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠছে। যারা তৈরি করলেন তারাই বা কীভাবে তৈরি করলেন, এবং পৌর সংস্থা তাদের ভূমিকাই বা কী ছিল, এই প্রশ্নটাও বারংবার সামনে আসছে। এবং ইতিমধ্যেই এক নাবালকের মৃত্যু হয়েছে এইভাবে তৈরি করা বাড়ি ভেঙে পড়ার ঘটনায়। ভিডিও জার্নালিস্ট পার্থ সাউথীর সাথে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। একদমই ছবিটা দেখলেন আপনারা, যে কেষ্টপুরে যে পুরনো দোতলা বাড়ি, সেই বাড়ির নির্মাণেও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে, আর সেই বাড়ির একাংশ ভেঙেই যুবকের মৃত্যু। কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, একবার শুনবো। সত্যি ভয়ঙ্কর, তো আশেপাশের লোকেরও বিপজ্জনক অবস্থা নিয়ে জীবন যাপন করছে। হ্যাঁ, এটাই তো চিন্তার ব্যাপার হয়ে গেছে না, এটাই ভুল করেছে মারাত্মক। রড এত বড় বাড়ি বানিয়েছে, এই রড ছাড়া কোনো দিন হয়? দেখেছিলাম ওর শ্বশুরমশাই আর ওনার কৃষ্ণদা বলে যে ও বানিয়েছিল, এই চটা দিয়ে আস্তে 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 ধীরে 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 এই জিনিসটা বানিয়েছে। কত বছর আগে তৈরি করেছিল বলুন তো বাড়িটা? ম্যাক্সিমাম 15 বছর হবে। যা তাদের যেটা চিন্তা ভাবনা, তারা নিজেরা নিজেদের মতো করতো। তখন বামফ্রন্টের আমল ছিল, হ্যাঁ, ওই জন্য তাদের সেই নিজেদের সোর্স অনুযায়ী জিনিসগুলি করা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা কি, তারা কি বলছেন শুনলেন। আর অন্যদিকে বিধাননগরের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানালেন, একবার শুনুন। বিধাননগর পুর নিগমের 18 নম্বর ওয়ার্ড, সেখানে বাড়ি ভেঙে পড়ে বিপত্তি, মৃত এক নাবালক, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুর প্রতিনিধি ইন্দ্রনাথ বাগুই। যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে মর্মান্তিক। 17 বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে, কিন্তু বাড়ি যেভাবে তৈরি হয়েছিল সেটা নিয়েই তো প্রশ্ন তৈরি হয়েছে। ইন্দ্রনাথ বাবু, বাড়িটা তো বহুদিন আগে তৈরি হয়েছে, আমাদের যতটা ধারণা ততটা 24-25 বছর হয়েই গেছে বাড়িটা। তাতে এবারে কে তখন কিভাবে তৈরি করেছে, আমার বাবা যদি করে দিয়ে যায় বাড়ি, আমি তো দেখিনি তখন কীভাবে করেছি। তারা যিনি, উনিও তখনও বামফ্রন্ট আমলে উনি আমাদের পঞ্চায়েতের সদস্য ছিলেন, জানার বাড়ি তিনি, এবং আমার তার আগের বাড়িটাই পৌর প্রধানও থাকতেন। তারাই জানেন কিভাবে তৈরি করেছে না করেছে। বলছেন এই বাঁশের বাখারি লোহার রডের জায়গায় দিয়ে যেভাবে পিলার তোলা হয়েছে বা বিল্ডিং তোলা হয়েছে, সেই সময় যারা তৈরি করলেন কেউ কারণ নজরেই ধরা পড়লো না। সেটা তো এখন আমরা দেখছি, বুঝতে পারছি। আপনি যদি আমার কাছে যেটা ব্যাগ নিচ্ছি, সেটা আপনি আমার কাছে সরাসরি দেখছেন, এবং আমরা গিয়ে ভেঙে পড়ে যাওয়াতে দেখছি মানে এর সঙ্গে বাঁশের ব্যাকারি রয়েছে। আমলে যখন বাড়ি তৈরি হলো, আপনি বলছেন পাশের বাড়ি ছিল হচ্ছে পুরো প্রধানের, কিন্তু মানে এ তো সর্ষের তলায়, মানে সর্ষের মধ্যেই ভূত, তাহলে মাটির তলায় অন্ধকার। তো আমরা তো তখন ততটা পোক্ত না, যারা পোক্ত ছিল তারা নিশ্চয়ই সেটা বুঝেছে। তবে একটা অন্তত সেই সময়ের স্থানীয় পুর সংস্থা বা মিউনিসিপ্যালিটির একটা গাফিলতি তাহলে তো রয়েছে, থাকতেই পারে, নিশ্চয়ই ছিল। কারণ পঞ্চায়েত আমলে পৌর প্রধানের দায়িত্ব থাকা দরকার আমি মনে করি।
অন্তত পুরপ্রধানের পাশের বাড়ি যদি লোহার রডের জায়গায় বাঁশের বাখারিতে তৈরি হয়, অন্তত সেটা পুরপ্রধানের তো চোখে পড়া উচিত। নিশ্চয়ই। সময় স্থানীয় পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন এখনো থাকছে। এই ভিডিও পার্থসারথী রায়ের সাথে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রেশন কাণ্ডে ইডির তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। জ্যোতিপ্রিয়র সঙ্গে বিদেশ মুকুলের যোগ পুরো স্পষ্ট। আর বিদেশ মুকুলের মাধ্যমে জ্যোতিপ্রিয়র 3টি সংস্থায় টাকা যেত, জ্যোতিপ্রিয়র 3টি সংস্থায় টাকা পাঠানো হতো। ভুয়ো নামে 45 কোটি টাকার দুর্নীতি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে। তুলিকা, যত সময় এগোচ্ছে ইডির তদন্তে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই মুহূর্তে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে ইতিমধ্যে এই যে বিদেশ অর্থাৎ আনিসুর রহমান এবং তার যে ভাই মুকুলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই যে প্রাক্তন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই যে প্রাক্তন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেই তথ্য এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা রয়েছে তাদের হাতে এসে পৌঁছেছে। শুধুমাত্র তাই নয়, যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে 3টে সংস্থা রয়েছে সেই 3টে সংস্থার মাধ্যমে অর্থাৎ এই যে দুই ভাই রয়েছে এই দুই ভাইয়ের মাধ্যমে কিন্তু প্রায় 45 কোটি টাকা সেই সমস্ত যে 3টে সংস্থা রয়েছে সেই সংস্থায় ট্রান্সফার করা হয়েছে। এছাড়াও এই যে ভুয়ো অর্থাৎ যে ভুয়ো যে চাষি দেখিয়ে প্রায় তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকেও কিন্তু ভুয়ো চাষিদের তালিকা তাদের নাম রয়েছে। প্রায় এরকম ভাবেই প্রায় 100 জনের ওপর ভুয়ো চাষির হদিশ পেয়েছে ইডি। গতকাল যখন আনিসুর রহমান এবং তার ভাই মুকুলকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল, নোটিশ তার বাড়িতে ইতিমধ্যে গিয়ে দিয়ে এসেছিলেন ইডির অফিসাররা, সেক্ষেত্রে তাদেরকে জেরা করে কার্যত অসহযোগিতার অভিযোগ বা তদন্তে অসহযোগিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিকে গ্রেফতার করা এবং এই মুহূর্তে ইডির অফিসাররা এটা এখন জানার চেষ্টা করছেন, তার কারণ যেভাবে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল যেখানে এই 3 সংস্থার মাধ্যমে যেরকমভাবে ভুয়ো চাষিদের নাম তৈরি করে সরকারি যে টাকা বলা যেতে পারে যে এই 45 কোটি টাকা যেভাবে যে ভুয়ো চাষিদের নাম দেখিয়ে বিভিন্ন সংস্থায় ট্রান্সফার করা হয়েছিল সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে সেটাই এই মুহূর্তে তদন্ত করে বা খতিয়ে দেখতে চাইছে ইডির অফিসাররা। এবং সে কারণে আজকে যেরকম গতকাল রাতে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর যেরকম একদিকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে যে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতে আনিসুর রহমান এবং তার যে ভাই রয়েছে মুকুলকে আজকে পেশ করা হচ্ছে এবং বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত পাওয়া বাকি রয়েছে। তার কারণ আনিসুর রহমান এবং মুকুলের বাড়ি থেকে ইডি যে সময় যারা মঙ্গলবার দিনকে অর্থাৎ 30 তারিখ যে সকালবেলায় কাক ভরে দেগঙ্গার বাড়িতে রেড করেছিল সেখান থেকে একদিকে যেরকম 20 লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত করেছে ইডি, সেখানে এই যে তথ্য অর্থাৎ এই 45 সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট এই মুহূর্তে 45 কোটি টাকার যে দুর্নীতি হয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত শুধুমাত্র একটা পার্টে দেখা যাচ্ছে। এছাড়াও এই দুই ভাই মিলে কিন্তু 4টে মিল চালাতো, তার মধ্যে একটি আটার মিল ছিল এবং এই মিলের মাধ্যমেই যে গোটা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বলাই যায়, যেহেতু একদিকে বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা ঘনিষ্ঠতা ছিল এবং তথ্য সামনে এসেছে। ধন্যবাদ তোমাকে। জ্যোতিপ্রিয়র 3টি সংস্থায় টাকা পাঠানো হতো ভুয়ো নামে, 45 কোটি টাকা দুর্নীতি আর সরকারি টাকা হাতাতে পরিবারের সদস্যদের চাষি বানিয়েছিল দুই ভাই।